নমস্কার বন্ধুরা, হায়দ্রাবাদের আরও দুটো বড় মন্দিরের ভিডিও নিয়ে আমি হাজির হলাম। যে দুটি মন্দির দর্শন করেছিলাম হায়দ্রাবাদে, তার মধ্যে একটি হলো সুরেন্দ্রপুরী আর একটা হলো স্বর্ণগিরি। আর আমরা রাত্রে ডিনার কোথায় করেছি সবটাই এক এক করে শেয়ার করব। তো দেখুন, কথা বলতে বলতে আমরা অলরেডি সুরেন্দ্রপুরী মন্দিরে ঢুকেই গেছি। ইয়াদগিরি গুট্টার থেকে ফেরত আসার পথেই কিন্তু পরে সুরেন্দ্রপুরী মন্দির আর স্বর্ণগিরি মন্দির, তিনটেই কিন্তু একই দিনে দর্শন করে নেওয়া যায়। তবে অনেক ভোর ভোর বেরোতে হয়, তাহলে কিন্তু ভালোভাবে দর্শন করা যায়। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করেই দর্শন করেছিলাম। তো এখানে যে এত সুন্দর জিনিস আছে বিশাল চত্বর জুড়ে, আর বলতে গেলে ৩৩ কোটি দেবদেবতা এখানে দেখতে পাবেন আসলে। তো এখানে দেখুন, প্রথমেই আমরা ঢুকে গোমাতার সেবনের জন্য ব্যস্ত হয়ে গেলাম, মানে গোমাতার পুজো করতে। তো এখানেই ঘাস কিনতে পাওয়া যায়, তাছাড়া আরও কিছু খাবার দাবার। এই যে আমার হাতে যে গামলাটা রয়েছে দেখছেন সেইটা, তো আমি প্রথমে গোমাতাদের দিলাম, তারপরে আমার কর্তামশাই এবার দিচ্ছে। এরপরে দেখুন সবাইকে আবার এই যে গামলার যে খাবারটা, জানি না এটা কি রয়েছে সেটা। আর এই যে মন্দিরগুলো দেখছেন না ছোট ছোট, এটা হলো নবগ্রহ মন্দির। এইবার আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রথমেই আপনাদের মূল মন্দিরে প্রবেশের আগে যে স্তম্ভটা সেটা দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা মূল মন্দিরে কিন্তু প্রবেশ করেই গেলাম। এখানে রয়েছে স্বয়ং মহাদেব, তারপরে রয়েছে পঞ্চমুখী বজরংবলী, আর রয়েছে অবশ্যই নারায়ণ। তো আমরা তিনটে মন্দিরেই পুজো দিলাম, প্রণাম নিলাম, প্রসাদ পেলাম। নামগোত্র ধরেই কিন্তু এরা পুজো দিয়ে দিল। আর এই যে এইবার বাইরে বেরিয়ে এসে যে বিশাল চত্বরটা দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে রাক্ষসের মুখ, এখান থেকেই ভেতরে ঢুকতে হয়, তবে গিয়েই কিন্তু রামায়ণ মহাভারত মানে সত্য তেতা দাপরের সমস্ত ঘটনা কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে পরপর। আর এখানে এন্ট্রি ফি হলো 350 টাকা। তো এখানে এত সুন্দর করে তিনটে যুগ আমরা কলিযুগে বসবাস করে, আর এই সমস্ত সত্য তেপা দাপরের সমস্ত কাহিনী এখানে বর্ণনা করা আছে। এছাড়া কিন্তু লেখা রয়েছে, তাছাড়া এখানে বোর্ড রয়েছে। যারা স্ক্যান করে জানতে চান তারা কিন্তু এখানে জানতে পারবেন সমস্ত ডিটেলে। বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে শিক্ষণীয়, মানে সব এক এক করে বলে, আর এত সুন্দর লাগছিল না, নিজের ভিডিও আর করার ইচ্ছে হচ্ছিল না। ভীম আর দুর্যোধনের গদা যুদ্ধ চলছে, তার গান্ধারীর বিবাহ, তারপরে পঞ্চপাণ্ডবের বাল্য শিক্ষা, সমস্ত কিন্তু এক এক করে সাজানো রয়েছে। এখানে দেখুন সমস্ত মুনি ঋষিদের সঙ্গে সমস্ত রাজকুমারদের অভিষেক হচ্ছে। তো রামায়ণ পর্ব, মহাভারত পর্ব সমস্ত, এমনকি দাপরে শ্রীকৃষ্ণের যাবতীয় জিনিস কিন্তু এখানে রয়েছে। অপূর্ব সুন্দর। এইটা দেখুন অর্জুনের সেই তীর ছোড়া যেটা, তারপরে দ্রৌপদীর স্বয়ম্বর সভা সমস্ত কিন্তু রয়েছে। এইগুলো বাচ্চাদের কিন্তু সুন্দর করে বোঝাতে পারেন, মানে ইন্ডিয়ার বিগেস্ট মাইথোলজিক্যাল পার্কও বলতে পারেন এক কথায় এই সুরেন্দ্রপুরী মন্দিরকে। অপূর্ব, আর দেখতে এত ভালো লাগছিল। আর এই যে দেখুন, এখানে সমস্ত স্ক্যান করে আপনারা দেখতে পারেন কি কি লেখা রয়েছে সমস্ত। এইখানে সমস্ত দেবদেবিতা, মানে ৩৩ কোটি, মানে সব দেবদেবতা চিনিও না, হয়তো ছোটোর থেকে শুনে আসছি যে ৩৩ কোটি দেবতা আছে। এই সুরেন্দ্রপুরীতে আসলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে মাতা বৈষ্ণব দেবী এখানে বিরাজমান, তবে অবশ্যই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবাই রয়েছে। প্রথমে ঢুকতে গিয়েও যে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের গেট আপনাদের দর্শন করালাম। আর এখানে রয়েছে অবশ্যই ভারত মাতা। এরপর এক এক করে আবার ঢুকছি। এই যে এবার কিন্তু দাপরে চলে আসলাম। দেখুন কালিয়া নাগ দমন চলছে এখানে, স্বয়ং শ্রীকৃষ্ণ কালিয়া নাগের মাথার উপরে নৃত্যরত। একদম লাইভ দেখতে যে এত ভালো লাগছে কি আর বলবো। এখানে দেখুন সমস্ত মুনি ঋষি একটু জলাশয়ের মধ্যে রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ সমস্ত ডিটেলে অনেক দিন আগে দেখেছি, তো ঘটনাগুলো ডিটেলে এখন মনে করতে পারছি না, পরপর যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে যারা হায়দ্রাবাদ যাবেন বলে প্ল্যান করছেন, অবশ্যই এই ইয়াদগিরি গুড্ডা, সুরেন্দ্রপুরী আর স্বর্ণগিরি টেম্পল মাস্ট ভিজিট, মানে সবাইকে রিকোয়েস্ট করছি, মন একদম ভরে যাবে। আর হায়দ্রাবাদে তো আরও অনেক কিছু নতুন হয়েছে।
আপনারা সম্পূর্ণ মন্দির চত্বরটা ঘুরতেও কিন্তু যেমন ভালো লাগবে তেমন অনেকটা সময়ও লাগবে। কিন্তু এর মাঝখানে যদি খিদে পেয়ে যায়, এখানে কিন্তু ক্যাফেও আছে, খাওয়ার সুবন্দোবস্ত আছে, তাছাড়া ওয়াশরুম সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল। এইবার সমস্ত দেবদেবতা এক এক করে দেখছি আর সবগুলোই যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু লাইভ দেখে যে মজা না, যে মানে একটা আত্মতৃপ্তি, কি যে অসাধারণ। আর বাইরের থেকে মন্দির যেমন সুন্দর তেমন ভেতরে এই দেখুন শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে যে আঙুলের ডগায় নিয়ে নিয়েছিল সেটাও কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে তোলা রাখা আছে। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইখানে দেখুন আরও কিছু হিস্ট্রি রয়েছে, সবটা আমি যদিও ডিটেলে মনে করতে পারছি না, তো এক এক করে সবটাই যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা তো অবশ্যই আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ সমস্ত গোপিনীদের বস্ত্র চুরি করে গাছের ওপরে তুলে দিয়েছিল। এই ঘটনা যারা মহাভারত রামায়ণ দেখেছেন বা শ্রীকৃষ্ণের কাহিনী জানেন তারা অবশ্যই জানেন। এখানে মুনি ঋষিরা কিন্তু হোমযজ্ঞ ব্যস্ত, তো এই মহাভারতের হোমযজ্ঞ চলছে, সবই কিন্তু এখানে এক এক করে সুন্দর করে তুলে ধরা আছে। এত ভালো লাগছে এগুলো দেখতে, মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি। এইবার দেখুন স্বয়ং তিরুপতি বালাজি, তাকেও দর্শন করালাম। তারপরে এক এক করে আরও নানা রকমের দেবদেবতা কিন্তু আসনে বসা রয়েছে, সবটাই শেয়ার করছি। আর মন্দির চত্বরও যেমন সুন্দর, মন্দিরগুলোও কিন্তু তেমন অপূর্ব। তো সম্পূর্ণ মন্দিরটা ঘুরতে ঘুরতে মানে যা ভালো লাগছে। তবে গরমকালে বেশি ঘোরা যায় না, শীতকালে কিন্তু একদম উপযুক্ত সময়, বেশ সুন্দর করে ঘোরা যাবে সম্পূর্ণ মন্দিরটা। তবে সকাল সকাল কিন্তু আসতে হবে, এখানে কিন্তু বিকেলে বন্ধ হয়ে যায়। এখানে দেখুন নরসিংহদেব, মানে যেটা নারায়ণের চতুর্থ অবতার, তাছাড়া গণপতি বাবা, প্রথমে ঢুকতেও কিন্তু গণপতি বাবা আছে। এখানে কিন্তু আরও অনেক দেবদেবতা, বললাম না 33 কোটি দেবদেবতা যাকে বলে, সবই কিন্তু এখানে আসলে আপনারা একই জায়গাতে দর্শন করতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এখানে দেখুন রথের আদলে করা রয়েছে। তাছাড়া বাইরের থেকে দেখুন সম্পূর্ণ মন্দিরটা আপনাদের একবার শেয়ার করছি, কি অপূর্ব আর কি বিশাল চত্বর জুড়ে রয়েছে এই মন্দির। স্বয়ং বুদ্ধদেবের স্ট্যাচুও রয়েছে এখানে। এছাড়া আরও নানা রকমের কিন্তু রাধা কৃষ্ণ নারায়ণ সমস্ত। এরপরে চলুন, আমরা কেদারবতী না গেলেও এখানে কিন্তু কেদারে চলে আসতে পারবেন। তো আমরা এখন কেদারের দিকে রওনা দিই। তো এইখানে দেখুন রাবণের 10 মাথা রয়েছে, স্বয়ং রাবণও রয়েছেন। তারপরে এইবার আমরা এই গুহার ভিতর ঢুকে যাচ্ছি। প্রথমে ঢুকতে গেলে একটু ভয় লাগে, কিন্তু ভেতরে কিন্তু দারুণ লাগে ঢোকার পরে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই যে কেদারের যে ভাইবটা, যে স্বয়ং শিবশম্ভু এখানে বিরাজমান। এখানে দেখুন, এখানে সমস্ত তার সাঙ্গপাঙ্গ নিয়ে, আর এখানে শিব পার্বতীর বিবাহ দেখানো হচ্ছে। সমস্ত কিন্তু এখানে আসলে আপনারা স্বচক্ষে দর্শন করতে পারবেন। এই যে আমরা চলে গেছি স্বয়ং মহাদেবের একদম কৈলাস মানস পর্বতে, কি বিশাল চত্বর। তো এইবার চলে এসেছি দেখুন বৃন্দাবনে। বৃন্দাবন বলতে এই যে এখানে পুতনা রাক্ষসী কে বধ করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এছাড়াও সমস্ত অসুরদের বা রাক্ষসদের বধ করছেন। এদিকে মা যশোদা কিন্তু নিদ্রারত, সবই কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই সমস্ত স্ট্যাচুর মাধ্যমে। তো সেইগুলোই আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এত ভালো লাগছে না, মনে হচ্ছে আবারও চলে যাই ছুটে। তো এইখানে এক এক করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর নানা রকমের গল্প, সবগুলো এই মুহূর্তে মনেও করতে পারছি না। এইখানে কিন্তু বুদ্ধদেবেরও সমস্ত কিছু ডিটেলে দেয়া রয়েছে। যেহেতু স্বয়ং বুদ্ধদেব নারায়ণের নবম অবতার, তাই এখানে বুদ্ধদেবেরও সমস্ত তুলে ধরা রয়েছে। সুজাতার কাছে যে বোধিসত্ত্ব লাভ করে যে পায়েস গ্রহণ করেছিলেন, সেইটাও দেখুন এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে যে সে বাণী প্রচার করেছিলেন সমস্ত বৌদ্ধদের মাঝখানে, সেই সমস্ত তুলে ধরা হয়েছে। এরপর চলুন আপনাদের আবারও নিয়ে যাই কৈলাস পর্বতের দিকে। তো তার আগে অবশ্যই মাতা বৈষ্ণব দেবীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে, আপনারা অনেকেই জানেন মাতা বৈষ্ণব দেবীর দর্শন করেছেন অনেকেই হয়তো। তো এই যে দেখুন মাতা বৈষ্ণব দেবী বা দুর্গা যে অসুর বধ করছে, সেইটাও এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু আরও নানা রকমের কিন্তু স্ট্যাচু মূর্তি সমস্ত রয়েছে। তো এইগুলো সব এক এক করে দেখছি আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো এই যে বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরটা দেখুন, কি অপূর্ব।
মানে বাইরে থেকেও যেমন ভালো লাগছে, তাছাড়া সাই বাবাও রয়েছে, মানে কোনো দেব দেবতা বাদ নেই। বললাম না 33 কোটি দেব দেবতা দেখতে গেলে আপনাদের অবশ্যই একবার এই মন্দির ভিজিট অবশ্যই করতে হবে। তো আমি আবারও আপনাদের সঙ্গে সম্পূর্ণ মন্দিরটা শেয়ার করছি। দেখুন এইটা এবার চলে এসেছি সমুদ্র মন্থনে, যেখানে কিন্তু বিষ ও অমৃত দুই উঠেছিল। সেই সমুদ্র মন্থন করছে দেবতা অসুররা, কিন্তু সেই সমুদ্র মন্থনে ব্যস্ত রয়েছে, সেটাও অপূর্ব ভালো লাগছে। এখান থেকে এই সমুদ্র মন্থন দেখতে দেখতে আবার চলে যাচ্ছি মহাভারত পর্বে, যেখানে স্বয়ং অর্জুনকে স্বয়ং শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেটাই আপনাদের সঙ্গে দর্শন করালাম আমিও। আর আমি নিজে তো ওখানে লাইভ দর্শন করেই এসেছি। তো সেই বিশ্বরূপ দর্শন এখানে দেখুন অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তাছাড়া পেছনে কিন্তু মহাভারতের যুদ্ধেরও ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে তুলে ধরা হয়েছে এই মন্দিরে। তো এইবার দেখুন স্বয়ং নারায়ণ তার 10 অবতার এখানে দেখাচ্ছে, সেইটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যতটা পারছি। আপনারা মোটামুটি যারা 10 অবতার জানেন তারা সবাই এখানে নামগুলো বলতে পারবেন পরপর। তো এখানে আমিও যতটা জানি সবগুলো হয়তো পরপর বলতে পারবো না, কিন্তু এখানে দেখলে অবশ্যই মনে পড়ে যাবে। এখানে স্বয়ং নারায়ণ কিন্তু এখানে সমুদ্রের শয়নরত রয়েছে, সমস্ত দেবতারা এখানে তাকে প্রণাম জানাচ্ছেন, সেই সবও তুলে ধরা হয়েছে। এখানে স্বয়ং রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে যে পুত্র লাভ করেছিলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর এখানে 3 রানীও রয়েছে দশরথের, কৈকেয়ী, কৌশল্যা ও সুমিত্রা। তো 3 জনার সুমিত্রার 2 পুত্র সন্তান। এরপর রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নর যে গুরু শিক্ষা, সেই শিক্ষা লাভ, তারপরে সেই পথে আস্তে আস্তে রাক্ষসী বধ সমস্ত কিন্তু এক এক করে এখানে তুলে ধরা হয়েছে। মানে এটা ত্রেতা যুগকে তুলে ধরা হয়েছে। তো সেখানে আসলে আরও ভালোভাবে আপনাদের সমস্ত কিছু মনে পড়বে। তো আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আসলে সমস্ত গল্পগুলো আপনাদের মনে পড়ে যাবে। এই যে এবার রাম লক্ষ্মণের বিবাহ এখানেও সুন্দর করে তুলে ধরা হয়েছে। তাছাড়া আরও 3 ভাইয়েরও বিবাহ এখানে সম্পূর্ণই তুলে ধরা হয়েছে। তো এইটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপর রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন যখন বধূদের নিয়ে আগমন করেন অযোধ্যায়, তখন কিন্তু মাতা কৈকেয়ী একটা বর প্রার্থনা করেন দশরথের কাছে। 2 বর প্রার্থনা করেন, এক বরে রামকে বনবাস যেতে হবে, আর এক বরে ভরতকে কিন্তু রাজা বানাতে হবে। তো সেই সবই চলছে। ভরত কিছুতেই রামকে যেতে দেবেন না, তখন তার চরণ যুগল রেখে দিলেন, কিন্তু রাম তো বচনবদ্ধ। তো তাকে দেখুন চরণ মাথায় নিয়ে এরপরে রামের সঙ্গে কিন্তু সীতাও কিন্তু যেতে চাইলেন, অথচ লক্ষ্মণও চলে গেলেন রামের সঙ্গে। এই সম্পূর্ণ কিন্তু রামায়ণের কাহিনীও এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই যে দেখুন সোনার হরিণ বনবাসকালে যে রাক্ষস মারিচ সোনার হরিণ সে যে এসছিলেন, সেই সোনার হরিণকে মারতে গিয়েই কিন্তু সীতা হরণ হলো। এক এক করে এখানে এই যে রাবণ চলে এসছেন, লক্ষ্মণ এখানে গণ্ডি কেটে দিয়েছে, তারপরে রাবণ এখানে ভিক্ষা নিতে এসছে সাধুর বেশে। তারপরে এখানে রাবণ দেখুন তার নিজ মূর্তি ধরে সীতাকে হরণ করে নিয়ে যাবেন। এক এক করে সম্পূর্ণ জটায়ু পাখিকে আঘাত করা হয়েছে। জটায়ু সমস্ত রামকে ডিটেইলে জানিয়েছে। তারপরে এখানে কি কি করণীয় সবই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এক ভক্ত দেখুন নিজে সম্পূর্ণ খাবার খেয়ে রামকে দিতেন যে সেটা সুস্বাদু কিনা। তো এইখানে এবার চলে এসছে বালি সুগ্রীবের কাছে। তারপরে যুদ্ধের প্রস্তুতি চলছে, এখানে হনুমানকে পাঠানো হয়েছিল লঙ্কায়, সবই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এক এক করে। তো আমারও দেখতে যেরকম ভালো লাগছে সেরকম আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। আপনারা এখানে আসলে মানে সত্য, ত্রেতা, দাপর সবই কিন্তু কলিযুগে একই সঙ্গে দেখে নিতে পারবেন। এইবার দেখুন এসে গেছি স্বয়ং হনুমান যে মাতা সীতার সঙ্গে দর্শন করেছিলেন অশোক বনে, সেই দৃশ্যও এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই লঙ্কার রাক্ষসপুরীতে যে হনুমান স্বয়ং রামের দূত হয়ে এসেছিলেন, তার প্রমাণ দেখাবার জন্য রামের হাতের আংটিও কিন্তু মাতা সীতাকে দর্শন করিয়েছিলেন স্বয়ং হনুমানজি।
এখানে আবার দেখা যাচ্ছে রাবণের সভাগৃহ। তারপরে রাবণ স্বয়ং মানে মিথ্যেভাবে রামের মুন্ডু কাটা দেখিয়ে সীতাকে ভয় দেখাতে চেয়েছে ও স্বয়ং রাবণকে বিবাহ করতে প্রস্তাব দিয়েছে। তো এই সব এক এক করে এখানে সবই রয়েছে। তারপরে যুদ্ধ চালু হয়েছে, তারপরে এত সৈনিক মারা যাওয়ার পরে কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা চলছে। সবই কিন্তু আপনারা বাচ্চাদের নিয়ে আসলে যেরকম দেখাতে পারবেন, এই যে এখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে সামনাসামনি দেখা যাচ্ছে সেটাও, তো বাচ্চারাও কিন্তু দেখে ভীষণ খুশি হবে। আর এইগুলো আপনারা কিন্তু গল্পের ছলে তাদেরকে বলতেও পারবেন। রামের হাতে স্বয়ং রাবণের মৃত্যুর পরে রাম লক্ষ্মণ সীতা অযোধ্যায় ফেরত আসবেন, কেন কি ততদিনে 14 বছর কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাজ্য অভিষেকের আগে ঘটে গেল আবার অঘটন, কেন কি সীতা এতদিন রাক্ষসপুরীতে ছিল, তাই তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। সেটাও এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে দেখুন অন্য স্বর্ণ সীতা বানিয়ে রামকে অভিষেক করা হলো বা রাজা বানানো হলো। এইখানে স্বয়ং শিব শম্ভু রয়েছেন। তারপরে আরও নানা রকমের কিন্তু পৌরাণিক কাহিনী আসলে এখানে দেখা যাবে। সবগুলো আমি আর এখন মনে করতে পারছি না, তো আপনারা দেখতে থাকুন আর আমিও এখানে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা শর্টস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো যাই হোক, এক এক করে যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কিন্তু আমরা চলে যাব এখান থেকে স্বর্ণগিরি মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু অসম্ভব সুন্দর, যদিও এখানে ক্যামেরা অ্যালাউ করলেও স্বর্ণগিরি মন্দিরে কিন্তু ইয়াদগিরি গুড্ডার মতনই মোবাইল অ্যালাউ করে না, তাই বাইরেটা যতটুকু পারলাম শেয়ার করব আর ভেতরে কিন্তু শেয়ার করতে পারবো না। সেই জন্য সুরেন্দ্রপুরীতে যতটা পারলাম ভিডিও আপনাদের সঙ্গে করলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তো কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এরপর আরও নানা রকমের পৌরাণিক গল্প কাহিনী এখানে আছে, সবটা আমি বলতেও পারবো না, জানিও না সবটা, আর এখানে গেলে হয়তো আবার মনে পড়বে। তো যাই হোক, যতটা পারলাম আপনাদের সঙ্গে আমি বললাম, মানে যতটুকু জানি। এরপরে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম, দাপরের সমস্ত, তারপরে মথুরায় যাওয়া, বৃন্দাবনের সমস্ত জিনিস সমস্ত কিন্তু এক এক করে এখানে তুলে ধরা হয়েছে। তো এই সবটা আপনাদের সঙ্গে আর ডিটেইলে বলতে পারলাম না, যতটুকু আমার মনে ছিল ততটুকুই বললাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানেও কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না এটা কি দেখেছিলাম। আসলে 1 মাস 2 মাসের ওপরে হয়ে গেছে, সেই জন্য। তো আবারও যদি আমি এখানে হায়দ্রাবাদে যাই, যেহেতু ছেলে থাকবে, আবারও অনেকটা সময় নিয়ে গেলে নিশ্চয়ই আবার যদি এই মন্দিরে যাই আবার ভিডিও করব আপনাদের সঙ্গে, নিশ্চয়ই সেই সব শেয়ার করব। তো এই যে দেখুন এবার বৃন্দাবনে স্বয়ং রাধাকৃষ্ণকে দেখালাম। এরপরে এখানে দেখুন কত সুন্দর করে মন্দিরটা সাজানো। তা মন্দিরের বাইরে এসে আমার ছেলে আমার আর আমার কর্তামশাইয়ের ছবি তুলে দিল। আমরা তারপরে সবাই মিলে একসঙ্গেও ছবি তুললাম। অপূর্ব সুন্দর বিশাল চত্বর, মানে মন্দির, আর এত ভালো লাগলো। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর ইয়াদগিরি গুড্ডার থেকে কিছু ফ্রুট জুস আর চিপস টুকটাক খেয়েছিলাম, তো খাওয়ার কথা ভুলেই গেছি। এরপরে আমরা চলে আসলাম স্বর্ণগিরি টেম্পেলে হায়দ্রাবাদের। এটাও কিন্তু অপূর্ব সুন্দর। সুরেন্দ্রপুরী মন্দির থেকে স্বর্ণগিরিতে আস্তে আস্তে কিন্তু একদম সন্ধে হয়ে গেল আর সমস্ত লাইটও জ্বলে গেছে। অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা বাইরের থেকেই। আর যেহেতু সেদিনকে শনিবার বা উইকেন্ড ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক সমাগম, প্রচুর লাইন ছিল, ভিআইপি লাইনও আছে। তাছাড়া কিন্তু 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে টিকিটও আছে। তো আপনারা যেমন দক্ষিণা দিয়ে যেমনভাবে দর্শন করতে পারেন। তো বাইরে এই চরণে আগে আমরা প্রত্যেকেই এক এক করে প্রণাম দিলাম। তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে ফুল, তুলসীর মালা সমস্ত কিন্তু পেয়ে যাবেন, প্রসাদের ডালি। আর এখানেও কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে স্বয়ং ভগবান বিষ্ণুর যে 10 অবতার সেটাও কিন্তু এখানে রয়েছে, বামন অবতার, রাম অবতার, তারপরে এক এক করে সমস্ত অবতার কিন্তু এখানে রয়েছে। তা সেটাও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করলাম। মন্দিরে ওঠার আগে এখানেই জলের ব্যবস্থা আছে, পা ধুয়ে
তবে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। আর জেনারেল লাইনও আছে, সেটা কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানে আমরা এবার টিকিট করে নেব। মোটামুটি টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিলাম আমরা। 150, 300, 200, 500 সমস্ত লাইন আছে। 500 লাইনটা একটু ফাঁকাই ছিল, তো আমরা মনে হয় 100 টাকা করে টিকিট করে ঢুকেছিলাম। তাও কিছুটা লাইন দিতে হয়েছে, কিন্তু সুন্দরভাবে দর্শন হয়েছে। সব থেকে যেটা প্লাস পয়েন্ট, সন্ধ্যের সময় ভগবান বিষ্ণুকে যে সম্পূর্ণ মন্দির প্রদক্ষিণ করানো হয়, তারপরে আবার তাকে সিংহাসনে বসানো হয়। সেই রত্নখচিত মূর্তি কিন্তু আমরা যখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সামনে দিয়েই প্রদক্ষিণ করে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হলো। এই অপূর্ব দর্শন করে এত মনটা ভরে গেল, আর নিজেকে এত সৌভাগ্যবতী মনে হলো। আর এখানে দেখুন স্বয়ং নারায়ণ কিন্তু জলাশয়ে শয়নরত। এটা কিন্তু নেপালেও এরকম আছে। আর উপর থেকে পুরো মন্দির চত্বরটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর এই একই রকমের কিন্তু রয়েছে নেপালে। তো নেপালেও কিন্তু আমি চলো এই যে স্বর্ণগিরি মন্দিরে এখন আমরা হচ্ছে ও আরও একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সেটা হলো এখানেও কিন্তু শাড়ি সালোয়ার কামিজই অ্যালাউ করে, জিন্স কিন্তু অ্যালাউ করে না। তো আমি যেহেতু ওই ইয়াদগিরিতে ধুতি কিনে নিয়েছিলাম, সেটাই আমি এখানেও পরে নিয়েছি। না হলে কিন্তু এই মন্দিরেও প্রবেশ করা পসিবল হতো না। তবে এখানে পুরুষদের কিন্তু ধুতি আর পরতে দেয়নি, তারা কিন্তু প্যান্ট পরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছে। কিন্তু আমার মনে হয় পাজামা পরে আসা শ্রেয়, বা ধুতি পরে, আর মহিলারা সালোয়ার কামিজ ও শাড়ি পরে আসাটাই বেটার। কিন্তু জিন্স পরে কিন্তু একদমই এখানে অ্যালাউ করবে না। তাছাড়া মোবাইল ক্যামেরা কোনো কিন্তু কিছুই অ্যালাউ করবে না, এখানে সব জমা রাখা হয়। চলো আমরা এখন স্বর্ণগিরি মন্দিরে 100 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই যে আমরা এখন দর্শনের জন্য লাইনের দিকে এগোচ্ছি, আর এরা মোবাইল ক্যামেরা সমস্ত জমা রাখলো। তারপরে বেরিয়ে আমরা মা ছেলেতে একটা ছবি সেলফি তুলে নিলাম। তারপরে আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরলাম। আর তখন আমরা কিন্তু অপূর্ব সুন্দর ভোগের প্রসাদও পেলাম। এত সুন্দর পরমান্ন, সারা মন্দির একদম ম করছিল। এখানেও দেখুন সুন্দরভাবে সমস্ত মন্দিরে অনেক আলাদা আলাদা দেবদেবতা আছে, সেগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দূরে শঙ্খচক্র রয়েছে। তারপরে আমি একাও একটা সেলফি তুলে নিলাম এখানে। সম্পূর্ণ মন্দিরের ভেতরে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে, কিন্তু এখানে যেহেতু ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, তাই বাইরের পোর্শনটাই যতটা পারলাম। বাইরেটাই দেখুন লাইট জ্বলে কি অপূর্ব লাগছে, আর জলে সুন্দর কিন্তু স্বয়ং নারায়ণ শয়নরত। আর এই জলের ভিতরে কিন্তু ফোয়ারাও আছে, যদিও তখন ফোয়ারাটা বন্ধ ছিল, সেই জন্য সেটা আপনাদের বোঝাতে পারলাম না। আর ভিড়টা শুধু দেখুন কি পরিমাণে ভিড়। তো এখানে একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি স্বয়ংরত নারায়ণকে। তো তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, কেন অনেকটা দূর আমরা হায়দ্রাবাদ সিটিতে যাব। তারপরে আমরা ডিনার করব। তো তার আগে আবারও ছেলেকে নিয়ে ছবি তুলে নিলাম। তো তখন রাত 8:30টাও বেজে গেছিল। এরপরে আমরা স্বর্ণগিরিকে বিদায় জানিয়ে আমরা সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সিটিতে এসে এরপরে ছেলে খাওয়াতে নিয়ে আসলো মান্ডি। আমরা ভুবনেশ্বরেও একবার খেয়েছিলাম, কিন্তু এখানেও নিয়ে আসলো মান্ডি। কিন্তু একটা আরবিয়ান ডিশ, এটা মাটিতে বসে গদিতে বসে খেতে হয় আরাম করে। তার আগে একটা কিরকম স্যুপ টাইপের দেয়, ওটাকে কি বলে আমি নামটার এক্স্যাক্ট মনে করতে পারছি না। তো সেটা আগে খাওয়া হলো। আমরা যখন অর্ডার করছিলাম, ওরা তখন প্রথমে বলছিল যে ভেজ মান্ডি না নন ভেজ। আসলে কপালে এরকম তিলক কাটা দেখেছে, তো ভেবেছে মনে হয় আমরা বৈষ্ণব বা ভেজ খাই। তো যাই হোক, এরকম তিলক কেটে আর এদিকে মাংস নন ভেজ প্রিপারেশন মান্ডি খাচ্ছি, কি আর করা যাবে। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই যদিও থালাটা দেখে আমার ভীষণই ভয় লাগে যে এতটা শেষ করব কি করে। তো 4 জনে কিন্তু আমরা একসঙ্গেই খাচ্ছি। টাইপ অফ চিকেন, তারপরে মাটন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, আর সমস্ত কিন্তু প্রন, ফিশ সবই থাকে।
আর যেহেতু এটা আরবিয়ান ডিশ, তো রেস্টুরেন্টটাও দেখুন কত সুন্দর করে আরবিয়ান যে টাইপের জিনিস দিয়ে কিন্তু সাজানো। এই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন চিরাগ বাতি রয়েছে। এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ম্যাক্সিমাম কিন্তু সবাই এরকম বসে খায়। যাদের হাঁটুর সমস্যা বা বসার অসুবিধা, সেই জন্য তাদের কিন্তু চেয়ারের ব্যবস্থাও আছে। তো যাই হোক, আমরা আবার বান্টি খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। আর আমার কিন্তু এরপরে হায়দ্রাবাদ ঘুরতে গেছি, রামোজি ফিল্ম সিটি গেছি, সেই ভিডিও আসবে। অবশ্যই দেখার অনুরোধ রইল। আবার সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এটাই আশা করব। তো আমি এবার খাওয়া শুরু করছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।